সোচ্চার প্রতিবাদে থাকবো, এর জন্য রাস্তায় নামবো, প্রয়োজনে রাজনীতিতে নামবো। কিন্তু এসব শতাব্দী রায়ের মতো ধান্দাবাজেদের, কাকলি ঘোষ দস্তিদারের মতো ধান্দাবাজেদের কোনো এন্ট্রি দেবো না। এই যারা ভালো তৃণমূলের ব্লক করছেন, তারা 2029-এর টিকিটের কনফার্মেশন চাইছেন। সুতরাং এরকম একটা পরিস্থিতি হতে পারে যে আমরা দেখলাম 2029-এ যাদবপুর থেকে হয় বিজেপি প্রার্থী হয়ে উঠেছেন সায়নী ঘোষ, আর না হলে বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী হয়ে উঠেছেন। তো এই সায়নী ঘোষকে কি কোনো হিন্দু, যার গায়ে সামান্যতম হিন্দু রক্ত আছে, তিনি মেনে নিতে পারেন? আমি সরাসরি রাজনীতির ময়দানে নামবো এবং নির্দল প্রার্থী হিসেবে আমি তার বিরুদ্ধে লড়বো। আমি দেখবো হিন্দুরা কাকে বেছে নেয়, এই হিন্দু বিরোধী সায়নী ঘোষের মতো যারা শিবলিঙ্গে কন্ডম পরায় এইসব অসভ্য মহিলাদের, আর নাকি আমাদের মতো যারা সত্যি সত্যি হিন্দু সনাতনীটাকে এই হৃদয় থেকে বিশ্বাস করি তাদেরকে। বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ হয়ে যায়, তার বিরুদ্ধে আমার সোচ্চার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। আমি পার্টি লাইনের কেউ নই, আমার পার্টিতে কোনো রকম কোনো জায়গা নেই, সুতরাং সেখানে বিজেপি তার মতো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি তো তার প্রতিবাদ করতেই পারি। এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মিলে কতবার আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়েছে। 5 পয়সা যদি দুর্নীতি পেত, তাহলে কি আমাকে ছেড়ে রাখতো? ঘেঁটি ধরে জেলে পুরে দিত। কিন্তু বুক ফুলিয়ে চোরকে চোর বলে গেছি, বাটপারকে বাটপার বলে গেছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে রেয়াত করিনি। কেন? কেননা 5 পয়সার দুর্নীতির সঙ্গে আমার কোনো সংস্পর্শ ছিল না। ভোটের আগে আপনারা জানেন ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসেছিল। ভোটের আগে আপনারা জানেন যে 20 লাখ টাকা মাসে দেবো ব্ল্যাঙ্ক অফার এসেছিল। ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল যে কিচ্ছু করতে হবে না তোমাকে, আমাদের হয়ে প্রচারও করতে হবে না, শুধু মুখটা বন্ধ রাখো। কিন্তু না, টাকা পয়সার জন্য তো নয়, এই চোরগুলোকে সরাতে হবে, সেই জন্য বুক চিতিয়ে কাজ করে গেছি। তো এখন যদি জুন মালিয়ারা এতই মহৎ কাজের জন্য করতে চাইছেন সবকিছু, তাহলে সবার আগে একটা কাজ করুন না, রেজিগনেশন দিন, এবং রেজিগনেশন দিয়ে আবার মানুষের রায় নিয়ে জিতে সংসদে যান। মেনে নেবো এদের কত অকাত আছে। মানুষ বা ভোটার কারুর দলদাস নাকি, কারুর কেনা গোলাম নাকি? অন্যায়টা অন্যায়, ভুলটা ভুল। মেরুদণ্ডটা সোজা ছিল, আছে, থাকবে, এবং এরকম মেরুদণ্ড সোজা রাখার লোক পশ্চিমবঙ্গে কম নেই। যদি থাকতো তাহলে এই তৃণমূলের মতো একটা জেহাদি বাহিনীকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করা যেত না। 15ই সেপ্টেম্বর 2024 পুলিশ দিয়ে আপনার ঘরের দরজা ভাঙিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক। আজ কেমন লাগছে? নমস্কার সত্যশীলদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো, একটু আগেই আমি ন্যাশনাল মিডিয়ায় রীতিমতো শুনছিলাম আপনি বলছেন নির্দল প্রার্থী হিসেবে যাদবপুর থেকে দাঁড়াবেন। আপনি কি বলবেন যদি একটু ব্যাখ্যা করেন আমাদের চ্যানেল দর্শকদের জন্য? না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো মানে আমি ন্যাশনাল মিডিয়াতে যেটা বলেছি, এখন তো ভালো তৃণমূল, খারাপ তৃণমূল ইত্যাদি প্রভৃতি চলছে। তো এই পুরো কনসেপ্টটার বিরুদ্ধেই আছি। আমি আগেই আপনাদের বলেছিলাম যে যে তৃণমূল সে ভালো হতে পারে না, যে ভালো সে তৃণমূল হতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে এখন এই ভালো তৃণমূলের যে কনসেপ্ট শুনছি, সেখানে শুনছি যে যাদবপুরে নাকি সায়নী ঘোষ, যিনি এমপি আছেন, তিনি এই ভালো তৃণমূলের ব্লকে চলে আসছেন। এবং এটাও আমি শুনেছি যে আলটিমেটলি এই যারা ভালো তৃণমূলের ব্লক করছেন, তারা 2029-এর টিকিটের কনফার্মেশন চাইছেন। সুতরাং এরকম একটা পরিস্থিতি হতে পারে যে আমরা দেখলাম 2029-এ যাদবপুর থেকে হয় বিজেপি প্রার্থী হয়ে উঠেছেন সায়নী ঘোষ, আর না হলে বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী হয়ে উঠেছেন। তো এই সায়নী ঘোষকে কি কোনো হিন্দু, যার গায়ে সামান্যতম হিন্দু রক্ত আছে, তিনি মেনে নিতে পারেন? একজন অসভ্য মহিলা যিনি শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন, একজন হিন্দুর ছেলে হয়ে সেটা তো মেনে নিতে পারি না। আমি সেই পরিপ্রেক্ষিতেই বলেছি যে যদি এরকম পরিস্থিতি হয়, মানে শুধু সায়নী ঘোষ নয়, সায়নী ঘোষের মতো কেউ যদি এইসব জায়গা থেকে কোথাও টিকিট পায় বা তাদেরকে কোথাও এগিয়ে দেওয়া হয়, আমার তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং সেই জায়গা থেকে আমি সরাসরি রাজনীতির ময়দানে নামবো এবং নির্দল প্রার্থী হিসেবে আমি তার বিরুদ্ধে লড়বো। আমি দেখবো হিন্দুরা কাকে বেছে নেয়, এই হিন্দু বিরোধী সায়নী ঘোষের মতো যারা শিবলিঙ্গে কন্ডম পরায় এইসব অসভ্য মহিলাদের, আর নাকি আমাদের মতো যারা সত্যি সত্যি হিন্দু সনাতনীটাকে এই হৃদয় থেকে বিশ্বাস করি তাদেরকে। আমি সেই কথাটাই বলেছি। সুদর্শিতা, একদম এ তো একদম তুমুলে চলে যাচ্ছে রাজনৈতিক আলোচনা। আপনি রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত, আমি সুপরিচিত। আমি বলবো 1 সপ্তাহের মধ্যে প্রথমে সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক, তারপরে সুস্মিতা দেব, টানা 3 রাজ্যসভার সাংসদের ইস্তফা। অন্যদিকে একাধিক সাংসদদের এনডিএ ঘনিষ্ঠ হওয়ার জল্পনা। কাকলি ঘোষ দস্তিদারের দেওয়া যে চিঠি, সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে বিজেপিতে যোগ দিচ্ছেন না তারা, তবে এনডিএ তে যোগ দেবেন, অর্থাৎ তৃণমূলের একটি পৃথক ব্লক হিসেবে এনডিএ জোটের অংশ হতে চান তারা। অর্থাৎ এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল ভেঙে যাবে, বিজেপিতে সরাসরি যোগ না দিয়ে এনডিএ তে পৃথক ব্লক হিসেবে থাকা রাজনৈতিক তাৎপর্যটা ঠিক কি? দেখুন, এখানে আমার মনে হচ্ছে ইনফরমেশনে কিছু গন্ডগোল আছে। আমার কাছে যেটুকুনি আপডেটেড ইনফরমেশন আছে, এখনো অবধি দুজন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব, তারা রেজিগনেশন দিয়েছেন, এবং 3জন দিতে পারেন এমন শোনা যাচ্ছে। সেই লিস্টে কোয়েল মল্লিকের নাম রয়েছে।
তার পাশাপাশি রাজীব কুমার এবং সাগরিকা ঘোষের নাম শোনা যাচ্ছে। কিন্তু রাজনীতি তো সম্ভাবনার শিল্প, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা উচিত না। আর যেটা লোকসভার ব্লক বলছেন, আমার কাছে যেটা আপডেটেড নিউজ আছে যে ৫ জন সাংসদ বাদে কেউ এই মুহূর্তে মমতা ব্যানার্জির কাছে নেই, এবং সেই ৫ জন সাংসদের মধ্যে অন্তত ৩ জন আরো চাইছেন যে তারা এই বিদ্রোহী ব্লকে চলে আসবেন। কিন্তু তাদের যে হিন্দু বিরোধী বা বিজেপি বিরোধী যে ভাবমূর্তি, সেখানে এলে এই যারা সো কল্ড বিদ্রোহী ব্লকে আছেন তাদের ভাবমূর্তি খারাপ হবে, বা তাদের এই এনডিএ ব্লকে আসার যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য তারা আসতে পারছে না। সুতরাং মমতা ব্যানার্জির কাছে আপাতত কিছু নেই, এবং এটা হওয়ারই ছিল। আর যেটা এনডিএ ব্লকে বলছেন, দেখুন এটার বিরুদ্ধে আমিও সোচ্চার প্রতিবাদ করেছি, আমিও ভিডিও করেছি। সত্যিই যদি এদের সঙ্গে মানে বিজেপির বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ হয়ে যায়, তার বিরুদ্ধে আমার সোচ্চার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। আমি পার্টি লাইনের কেউ নই, আমার পার্টিতে কোনো রকম কোনো জায়গা নেই, সুতরাং সেখানে বিজেপি তার মতো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি তো তার প্রতিবাদ করতেই পারি। সুতরাং সেই প্রতিবাদ আমার সবসময়ই থাকবে, এটাকে কিছুতেই মেনে নেব না। কিন্তু এই প্রতিবাদ হওয়ার ফলে যেটা ভালো জিনিস হয়েছে, আমি যে ভিডিওটা করেছিলাম সেটা যে বঙ্গ বিজেপিকেও ভাবাচ্ছে, সেটা আমার ভালো লেগেছে। আমি এই ভিডিও করার পর বহু রাজনৈতিক নেতার ফোন পেয়েছি, এবং তাদের কাছ থেকে যে ব্যাখ্যা পেয়েছি সেটা যদি সত্যি সত্যি হয়, আমি তার সঙ্গে সহমত। তারা বলেছেন যে বিজেপিতে এদের কিছুতেই এন্ট্রি দেওয়া হবে না, এটা একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। কিন্তু এরা বিজেপিতে আসতে মরিয়া, সেই জন্য আপাতত এরা ঠিক করেছেন যে এরা একটা আলাদা ব্লক করবেন, সেটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস হবে। এবং তারা কোনো রকম শর্ত ছাড়া এই বিজেপি সরকার কেন্দ্রে যা যা সিদ্ধান্ত নিয়ে আসবেন সেটাকে সমর্থন করবে। সুতরাং এনডিএ তে সামিল হচ্ছেন, বিজেপিতে সামিল হচ্ছেন, এরকম নাকি কোনো ঘটনা নয়। এবং তারপর এখনো তো আমাদের পরবর্তী লোকসভা নির্বাচন আসতে এখনো ৩ বছর বাকি আছে। মানুষ, বাংলার যে জনগণ বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়ে জিতিয়েছেন ২০২৬-এর নির্বাচনে, তারা যে সিদ্ধান্ত নেবেন, তারা যেটা চাইবেন, সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। সুতরাং এই মুহূর্তে যেটা একটা আমাদের মনের মধ্যে ভয় ছিল, সেটা কিন্তু বিজেপির যে কজন নেতৃত্বের সঙ্গে আমার কথা বলা সম্ভব হয়েছে, বা তারা নিজে থেকেই যোগাযোগ করেছেন, তারা কিন্তু এই ক্লারিফিকেশন দিয়েছেন। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। এটা আমারও যেরকম জিজ্ঞাসা, আমাদের দর্শকদেরও জিজ্ঞাসা। একাধিক প্রশ্ন এসেছে আপনার কাছে এটা পেশ করার জন্য। সেটা বলবো, যারা একসময় শুদ্ধশীলরা বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন, তাদের এনডিএ তে স্থান দেওয়া হলে তৃণমূল বিরোধী ভোটারদের মধ্যে কি বার্তা যাবে? যারা এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই বিজেপি কর্মীদের ক্ষোভকে দল কিভাবে ঠিক মোকাবিলা করবে বলে আপনি মনে করেন? দেখুন, এনডিএ তে ঠাঁই দেওয়ার প্রশ্ন নয়। আমি আবারও ব্যাপারটাকে একটু অন্যভাবে বললে বুঝতে সুবিধা হবে। মানে আবারও বলছি, এটা যদি হয় আমার তীব্র প্রতিবাদ থাকবে। না বিজেপি না এনডিএ, কোথাও এদেরকে আমি দেখতে চাই না। এদের হাতে এখনো হিন্দু অত্যাচারের রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। সুতরাং এই রকম প্রবলভাবে হিন্দু বিরোধী যে মুখগুলো রয়েছে, তাদেরকে মেনে নিতে পারি না। যারা ৪ তারিখ দুপুর ১২টা অবধি হুমকি দিয়েছে যে এরপর যারা বিজেপি করে বা যারা তৃণমূলের বিরোধী তাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আজকে তারা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে না। কিন্তু দেখুন একটা ব্যাপার, যেটা আবারও বলছি, বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝেছি, আমি যদি নির্বাচনে দাঁড়াই, সেখানে আমি তো ডিসাইড করতে পারি না যে কে আমাকে ভোট দেবে আর কে আমাকে ভোট দেবে না। আমি মানুষের কাছে গিয়ে আবেদন করেছি। এখন যে রাস্তার মাতালটা আছে, যে পকেট মারটা আছে, যে চোরটা আছে, সেও যদি বলে যে আমাকে ভোট দেবে, আমি কি তাকে গিয়ে বলবো যে ভাই ইভিএম এ আমার নামে বাটনটা টিপো না? সুতরাং এদের অবস্থান এখন অনেকটা সেই রকম হয়েছে। এরা খুব ভালো করে জানে তৃণমূল মুছে গেছে, তৃণমূল মিশে যাচ্ছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাটি হাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সামনে দাঁড়াতে হচ্ছে। এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। একমাত্র রাজনৈতিক ভবিষ্যৎ আছে যদি বিজেপিতে ঠাঁই পাওয়া যায়। কিন্তু বিজেপি যেহেতু দরজাটা বন্ধ করে দিয়েছে, এরা নিঃশর্তভাবে বাইরে থেকে সরকারি সিদ্ধান্ত, সরকারের কেন্দ্রের যে সরকারি দল আছে তারা যে সিদ্ধান্ত নিয়ে আসবেন, কোনো বিল নিয়ে এলে সেটাকে সমর্থন করবেন। এখন আমাকে যদি কেউ সমর্থন করে, তা এবং সেটার জন্য কোনো কন্ডিশন না রাখে, আমি সেখানে মানা কেন করতে যাব? এটা তো রাজনীতি। সুতরাং সেই জায়গাটাই তৈরি হয়েছে। কিন্তু আবারও বলছি, এদের যদি কোনো রকম বিজেপিতে নেওয়ার চেষ্টা করা হয়, এদের যদি কোনো রকম মানে বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ করার চেষ্টা করা হয়, আমি এর প্রতিবাদে ছিলাম, আছি, থাকবো। প্রয়োজনে রাস্তায় নামবো, প্রয়োজনে রাজনীতির ময়দানে নামবো। বিশাল বড় একটা বার্তা দিলেন। আমি আপনার কাছে একটি বিষয় জানবো। আপনি অলরেডি এটার হিন্ট দিয়েছেন। ওয়ান লাইনার একটা কথা আপনি বলেছেন। আমি একটু বিস্তারে জানতে চাইবো। সুধীর দা, ২০২৬-এর পরাজয়ের পর তৃণমূল কি অস্তিত্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস জয়েন করা ছাড়া আর কি কোনো উপায় থাকলো না? ওনাকে কংগ্রেস থেকে সেই প্রস্তাব দেওয়াও হয়েছে। কিন্তু এখানকার প্রদেশ কংগ্রেস কি মেনে নেবে সেটা? এই প্রশ্নগুলো যেমন থাকছে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি আর ভাইপোকেও শোনা যাচ্ছে জেনারেল সেক্রেটারি করতে চলেছে কংগ্রেস। কি বলবেন ঠিক?
এখানকার কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় একটাই যেটা ভালো কাজ করেছেন, এই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে সাইনবোর্ড করে দিয়েছেন। যদি কংগ্রেসের কোনো রকম কোনো সে থাকতো, তাহলে আপনাদের একজন ৫-৬ বারের সাংসদ, তার প্রচারে এই গান্ধী ফ্যামিলির কেউ একবার আসতেন না, মুখ দেখাতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবে বলে ভয়ে এলেন না? সেখান থেকে বহিরাগত ইউসুফ পাঠান জিতে চলে গেল, আর আপনাদের সাংসদ হেরে গেল। সেখানে যদি কোনো রকম কোনো জায়গা কংগ্রেসের এখানে বলার মতো থাকতো, তারা এখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো দাপুটে একজন সর্বভারতীয় পরিচিত মুখকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দিত। ওই দিল্লিতে ডেকে যখন এদেরকে ধাতানি দেবে, এদের মাথা নিচু করে চলে আসা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এখানকার প্রদেশ কংগ্রেস কি ভাবলো কি ভাবলো না, সেটা নিয়ে কিচ্ছু এসে যায় না। ও রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যেরকম তৃণমূলে চলতো, মানে তৃণমূল তো বেসিক্যালি আঞ্চলিক একটা কংগ্রেস, সুতরাং ওই একই কনসেপ্ট এই কংগ্রেসেও চলে। ওখানে মা বেটা মিলে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা হবে, এবং এখানে সেখানে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে পোস্ট দিয়ে দেবে। এখন দেখুন, এখানে আপনাদের বলছে কংগ্রেসের কি লাভটা হবে? কংগ্রেসের লাভ হবে, বাংলায় কংগ্রেসের কোনো মুখ নেই সেইভাবে। মমতা ব্যানার্জি সেখানে মুখ হলে কংগ্রেসের কিছুটা ভোট বাড়বে। কংগ্রেস তো গোটা দেশ থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে, ভুল করে 2024-এ 99টা আসন পেয়ে গেছে, কিন্তু তারপর যেখানেই দেখুন কংগ্রেস প্রত্যেক জায়গায় হারছে। একমাত্র কেরালাতে বিজেপি এখনো সেভাবে উঠতে পারেনি বলে কেরালা ছাড়া ওদের সেরকম কোনো জায়গায় নেই। যে যে জায়গায় কংগ্রেসের শিওর শট সিট ছিল তারা জিতবেই, যেমন ধরুন হরিয়ানা, যেমন ধরুন ছত্তিশগড়, সেইখানে মুছে গেছে। এবং যারা একটু আধটু রাজনীতি করতে পারে, যেমন ধরুন হিমন্ত বিশ্ব শর্মা, যেমন ধরুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা বুঝে গেছে কংগ্রেস বা রাহুল গান্ধীর নেতৃত্বে কিছু হওয়া সম্ভব না। তারা সকলেই চলে যাচ্ছে। তো সেই মরা বাজারে যদি মমতা ব্যানার্জির মতো একজন নেত্রীকে তারা পায়, তো তারা সেখান নিয়ে চেষ্টা করবে। কেননা এদের তো নীতি নৈতিকতা আদর্শের কোনো ব্যাপার নেই, যেরকম তৃণমূলের ছিল না। সুতরাং সেখানে মানে মিশে যেতে এদের কোনো অসুবিধা নেই। এই রাহুল গান্ধী তো প্রচারে এসে বলেছিল মমতা ব্যানার্জির মতো করাপ্টেড কেউ হয় না, মমতা ব্যানার্জি খাল কেটে এখানে বিজেপিকে নিয়ে এসছে, মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তো তারাই এখন একসঙ্গে বসে চা খাচ্ছে। সুতরাং ওই একই আছে, জগাই আর মাথায় মিশে গেছে, ঠিকই আছে, ভালোই হয়েছে। সুদর্শন দা, আহ, মানে আমি বলবো যে কংগ্রেসের সাথে গদ্দারি করেছিলেন সেই কংগ্রেসেই কেন ঢুকতে হচ্ছে? এখানকার কংগ্রেস কর্মীরা কি মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের মিছিলে নেতৃত্ব একদম দেবেন এনারাই? দূর, এই কংগ্রেসের আছেটা কি? আবারও বলছি, এই কংগ্রেসের যেটুকুনি যা একটু ছিল, যেমন ধরুন কৌস্তব বাগচির মতো একটা ছেলে, প্রমিনেন্ট ছেলে, বুঝে গিয়েছিল যে এই কংগ্রেসের কিছু নাই, এই কংগ্রেস দিয়ে কিছু হবে না, মাথায় চুল গজাতে গেলে আমাকে বিজেপিতে জয়েন করতে হবে। মানে আমি কোনো রকম ডিসরেসপেক্ট করছি না, মানে কৌস্তব বাগচি যেটা করেছিল বুকে দম লাগে সেই জিনিসটা করতে, যে মমতা ব্যানার্জিকে যতদিন না আমি সরাবো মুখ্যমন্ত্রী থেকে, আমার মাথায় চুল গজাতে দেবো না। কিন্তু সেটা কংগ্রেস থেকে সম্ভব নয়, সেটা করতে গেলে বিকল্প একমাত্র বিজেপি। সুতরাং এখানে কংগ্রেসের কিছু কোনো রকম কিছু নাই। আর আবারও বলছি, যারা একটু চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করবে, ওই হাইকমান্ড থেকে ডাকবে দিল্লিতে, ধরে আচ্ছা করে কষে একটু বকে দেবে, মাথা নিচু করে সুরসুর করে সব চলে আসবে। সুতরাং ওটা নেই, কংগ্রেস এখানে কি বলবে না বলবে। আর মমতা ব্যানার্জির সঙ্গে এখন কেউ নাই, তার প্রতীকটুকু, রেজিস্ট্রেশনটুকুও চলে যাবে। সুতরাং যদি কংগ্রেসের মতো একটা আমব্রেলা পেয়ে যায়, সেখানে মমতা ব্যানার্জি একটু বুক ফুলিয়ে ঘুরে বেড়াবার চেষ্টা করবে। কেননা দুদিন বাদেই তো ভাইফোঁটা জেলে যাচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে জয়েন করে, তাহলে একটু বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এখন কিছুই নাই, পার্টি চলে গেছে, দুদিন বাদে লোগোটা, সিম্বলটাও চলে যাবে, পার্টি ফান্ড চলে যাবে, ভাইপো যেটা আছে সেটাকে তো জেলে গিয়ে কড়াকড়ি দিতে হবে। সুতরাং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ঢোকে, ওই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর দয়ায় একটু ঘুরে বেড়াতে পারবে, আমি বড় নেত্রী এটা বলতে পারবে। কিন্তু এবার একটু তৃণমূলের ব্লক প্রসঙ্গে আসি। কাকলি ঘোষ দস্তিদার বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্বাসরোধ অনুভব করছিলেন। আপনার কি ধারণা 2026-এর পর পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন থেকে বেরিয়ে দলগত রাজনীতির দিকে যাচ্ছে নাকি? কাকলি ঘোষ দস্তিদার যদি শ্বাসকষ্ট হয়, ওনাকে একটু ওই বেগুন চিবিয়ে খেতে বলুন, যেরকম লোকসভাতে দাঁড়িয়ে খেয়েছিলেন। এইসব মানে সিরিয়াসলি পশ্চিমবঙ্গের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছ্যাঁচড়ামি করে গত 15 বছরে কোন জায়গায় ডিটোরিয়েট করেছে, যে আজকাল কাকলি ঘোষ দস্তিদারের মতো নেত্রীদের নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, বা এরকম লোককে আমাদের রাজনীতিবিদ বলে মানতে হচ্ছে। দেখুন, আলাদা ব্লক টকের কোনো ব্যাপার না, আপনাকে পরিষ্কার বলছি, এই কাকলি ঘোষ দস্তিদাররা হচ্ছে নির্ভেজাল ধান্দাবাজ। ঠিক আছে, যেদিকে যখন যেরকম আছে সেদিকে সেরকম চলে যেতে পারে। সব কটা তো কংগ্রেসের মাল ছিল, তারপর যে দেখলো যে কংগ্রেস এখানে কিছু হবে না, মমতার হাত ধরলে এখানে কিছু পাওয়ার আছে, অমনি চলে এলো। তো এই শ্বাসরোধ যে হয়ে আসছে, এটা 4 তারিখের আগে শ্বাসরোধটা কেন হয়নি? এই জুন মালিয়ার একটা ভিডিও হয়েছে, দেখবেন খুব ভাইরাল হয়েছে, এই 5 তারিখের পর মেরে দেবো, ফাটিয়ে দেবো। তো এদের কত অকাত আছে সব বোঝা আছে, ঠিক আছে।
এরা একটা কারণেই আসতে চাইছে, যেভাবে আন্ডার ট্রিটমেন্ট শুরু হয়েছে, টমেটো ট্রিটমেন্ট শুরু হয়েছে, এদের এখন ওই মেকআপের জন্য অনেক টাকা চলে যাবে তো। তো সেই জন্য এখন এদিকে আসার ধান্দাবাজির চেষ্টা করছে। আর যদি কোনো রকমে বিজেপি নেতৃত্বের মনটাকে গলিয়ে দিয়ে 2029-এ একটু টিকিটটা পাওয়া যায়, আসলে তো বেসিক্যালি অসম্ভব লোভী। আর তার থেকেও এদের মনের মধ্যে একটা বড় ভয় আছে। এদের সিন্ডিকেট রাজ, এদের দুর্নীতি, এদের দু হাতে তোলাবাজি, এ তো মানুষ সব জানে। সুতরাং যেভাবে ধরপকড় শুরু হয়েছে, গত 1 মাসে 300+ তৃণমূল নেতা নেত্রী অ্যারেস্ট হয়ে গেছে, এগুলো সবগুলো জেলে যাবে। সুতরাং এই যদি একটু এদের পদলেহন করে সেই জেল যাওয়াটা বেঁচে যায়, এতদিন দুহাতে যে দুর্নীতির টাকাটা ইনকাম করেছে সেটা যদি বাঁচানো যায়, এইসবই তো হচ্ছে ধান্দা, তার বাইরে তো আর কিছু নয়। আপনি বলতে চাইছেন তাহলে কি ইনক্লুডিং জুন মালিয়ার কথাও বললেন, যে জুন মালিয়াও জেলে যেতে চলেছেন, সেই রাস্তা প্রশস্ত? সেটা তারা ভালো করে বুঝতে পারবে। কারুর যদি কোনো রকম কিছু না থাকে, তাহলে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। যেমন আমাদের কথা চিন্তা করুন, আমাদের কতবার বলা হয়েছে আমরা বিজেপির দালাল, বিজেপির পয়সা নিয়ে আমরা নাকি ভিডিও করি, শুভেন্দু অধিকারী পয়সা দেয় বলে আমাদের সংসার চলে। তো এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মিলে কতবার আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়েছে। 5 পয়সা যদি দুর্নীতি পেত, তাহলে কি আমাকে ছেড়ে রাখতো? ঘেঁটি ধরে জেলে পুরে দিত। কিন্তু বুক ফুলিয়ে চোরকে চোর বলে গেছি, বাটপারকে বাটপার বলে গেছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে রেয়াত করিনি। কেন? কেননা 5 পয়সার দুর্নীতির সঙ্গে আমার কোনো সংস্পর্শ ছিল না। ভোটের আগে আপনারা জানেন ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসেছিল। ভোটের আগে আপনারা জানেন যে 20 লাখ টাকা মাসে দেবো ব্ল্যাঙ্ক অফার এসেছিল। ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল যে কিচ্ছু করতে হবে না তোমাকে, আমাদের হয়ে প্রচারও করতে হবে না, শুধু মুখটা বন্ধ রাখো। কিন্তু না, টাকা পয়সার জন্য তো নয়, এই চোরগুলোকে সরাতে হবে, সেই জন্য বুক চিতিয়ে কাজ করে গেছি। তো এখন যদি জুন মালিয়ারা এতই মহৎ কাজের জন্য করতে চাইছেন সবকিছু, তাহলে সবার আগে একটা কাজ করুন না, রেজিগনেশন দিন, এবং রেজিগনেশন দিয়ে আবার মানুষের রায় নিয়ে জিতে সংসদে যান। মেনে নেবো এদের কত অকাত আছে, কোনো অকাত তো এদের নেই। সুতরাং এখানে যখন এরকম চুপি চুপি গুপি চুপি করে বাঁচার একটা চেষ্টা চলছে, সেখানে নিশ্চয়ই 2 নম্বরই কোনো ব্যাপার আছে, না হলে এত কিছু করার দরকার হতো না। সুদর্শন দাস শতাব্দী রায় তিনি বলছেন যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি পাচ্ছেন, যেটুকু জানা হতো সেটুকু জানানো হতো, তাতে কোনো স্টেপ নেওয়া হতো না কখনোই, জানিয়েও কি কোনো কাজ হয়নি? শতাব্দী রায় বলছেন না, সবসময় বলা হতো, ভুল বোঝাচ্ছে তোমাদের। তিনি আরো বলছেন নেত্রী হিসেবে এতগুলো মানুষকে জেলে ফেলে দেওয়া, জলে ফেলে দেওয়া, দিদি তো জলে ফেলে দিয়েছেন, আপনি বলবেন দিদিকেই সবাই ফেলে দিয়ে চলে গেল, দিদি তো এতগুলো লোককে ডুবিয়ে দিল। এই যে এতগুলো লোক অ্যারেস্ট হচ্ছে, কাকে সেভ করতে পারছে, কাকে বাঁচাতে পারছে? দিদির জন্য তো লড়েছে এতগুলো লোক, সেটা তো দায় তো দিদিরও হবে, কি বলবেন? কুপুসু শুনটি মানা, আর এর বাইরে কি বলতে পারি? কেননা এই শতাব্দী রায়দের, আবার বলছি, জ্ঞানচক্ষু উন্মিলিত এখন হয়েছে। বিজেপি এখানে আছে। এখানে যদি 4 তারিখ তৃণমূল জিতে যেত, এই শতাব্দী রায়ের নেতৃত্বে যারা বিজেপি করেছে বা তৃণমূলের বিরুদ্ধে গেছে, মেয়েরে পিছনে ছাল তুলে দেওয়া হতো। একটার পর একটা বাড়িতে গণধর্ষণের কাণ্ড ঘটতো। 2021-এর পর হয়নি, 2024-এর পর হয়নি। একটা ইনসিডেন্ট দেখান শতাব্দী রায় যেখানে দেখেছে বিজেপি কর্মীদের উপর অ্যাটাক হয়েছে, বিজেপির একজন করে বলে তাকে খুন করে দেওয়া হয়েছে, মায়ের কোল খালি হয়ে গেছে, শুধু বিজেপি করে বা হিন্দু বলে তার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের মায়েদের দিদিদের রাস্তায় টেনে গিয়ে কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খাওয়া হয়েছে। তখন এই শতাব্দী রায়ের এই জ্ঞানচক্ষু মিলিত হয়েছিল, স্টান্স নিয়েছিল তার বিরুদ্ধে। আজকে বড় বড় কথা বলতে এসছে, ভালো সাজতে এসছে। আবারও বলছি, তৃণমূল হলে সে ভালো হতে পারে না, ভালো হলে সে তৃণমূল হতে পারে না। এই শতাব্দী রায়ের মতো তৃণমূলদের নতুন নাম দেওয়া যেতে পারে, ন্যাকা ন্যাকা তৃণমূল, এর বাইরে আর কিছু নয়। কেউ ন্যাকা, কেউ ব্যাকা, বাকি কেউ ভালো বলে কোনো রকম কোনো বস্তু হয় না। একটা সময় শতাব্দী রায়ের তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে শতাব্দী রায়কে বলতে শোনা যাচ্ছিল আগত সাধারণকে যে আমাকে দেখতে গেলে তো টাকা লাগে, এখন কি টাকা লাগছে? এখন টাকা লাগছে না। সেই শতাব্দী রায় আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। তাহলে আপনারাই বুঝে নিন না, এদেরকে যে ধান্দাবাজ বলছি, নিখাত ধান্দাবাজ বলছি, কি ভুল কথাটা বলেছি। এরা ঢেউয়ের পানা, ঢেউ যেদিকে আছে সেদিকে যাবে। এরা খুব ভালো করে জানে এদের 5 পয়সার অকাত নেই যে একটা ময়দানে নির্বাচনে নেমে সেখান থেকে কিছু করতে পারবে। এদের পিছনে একটা প্রতীক লাগবে। এতদিন বাংলায় চলছিল তৃণমূলের ভোট চুরি, দুহাতে করে ভোট চুরি করে এই অনুব্রত মণ্ডলের মতো গরু খেকো নেতাগুলো, গরু খেকো ইন দ্য সেন্স গরু পাচারের জন্য বলছি আমি, তারা শতাব্দীকে জেতাতো, সেই জন্য অনুব্রতের সঙ্গে সেটেলমেন্ট করতে কোনো অসুবিধা হয়নি। এখন বুঝে গেছে অনুব্রতরা পুরো মুছে টুছে একদম হাওয়া ফুস হয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে এখন বাংলায় আগামী 30 বছর 50 বছর হয়তো বিজেপি রাজ করবে। তাই যে করে হোক নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর পদলেহন করে একটু যদি বিজেপিতে জায়গা পাওয়া যায়, আমার ধান্দাবাজি কন্টিনিউ হবে। কিন্তু আমরা সেটা হতে দেব না। বিজেপি যদি ভুল করেও চান্স দেয়, আবারও বলছি, সোচ্চার প্রতিবাদে থাকবো, এর জন্য রাস্তায় নামবো, প্রয়োজনে রাজনীতিতে নামবো। কিন্তু এসব শতাব্দী রায়ের মতো ধান্দাবাজীদের, কাকলি ঘোষ দস্তিদারের মতো ধান্দাবাজীদের কোনো এন্ট্রি দেবো না।
শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির নিবেদিত প্রাণকর্মী এবং সমর্থক যাদের কথা আপনি এক্ষুনি বললেন মায়ের কোল খালি হয়ে গিয়েছে। আপনি তাদের সাথে সবসময় যোগাযোগে থাকতেন, আমি জানি এটা। সাহায্য করা বা সমস্ত আইনি দিক থেকে তাদেরকে বলা। এবার সে জায়গা থেকে যতদূর আপনার সামর্থ্য হতো, সুধীর দা এই প্রশ্নটা আপনার কাছেই জানতে চাইবো। পশ্চিমবঙ্গে বিজেপির যে নিবেদিত প্রাণকর্মী এবং সমর্থকদের মনোবলের উপর কি প্রভাব পড়তে পারে? এই রাজনৈতিক পুনর্বিন্যাস কি সেই শহীদ কর্মীদের আত্মত্যাগকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে না? দেখুন, একটা কথা আমি বলবো, একটা না, এখানে আমি দুটো কথা বলতে চাইবো। বিজেপি সবসময় বলে তারা পার্টি উইথ আ ডিফারেন্স, এবং যেটা আমি আবারও বলছি যে আমার কাছে পুরো পিকচার ক্লিয়ার ছিল না। বিজেপির বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে। সেখান থেকে তাদের যে ভাবনা চিন্তা রয়েছে, অবভিয়াসলি সেই ভাবনা চিন্তা থেকে বলতে পারি এটা একটা বিগার কজে হচ্ছে। এবং যেহেতু এখানে কোনো রকম শর্ত থাকছে না, এই ধান্দাবাজদের কোনো রকম বিজেপিতে এন্ট্রি হচ্ছে না, এরাই পরবর্তীকালে মাতব্বরি করতে পারবে এরকম কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না তাদের কথা অনুযায়ী, তাহলে সেই জায়গাটাকে এখন মেনে নিন, কেননা শীর্ষ নেতৃত্বে কিছু ভাবনা চিন্তা আছে এবং সেটা বেটার কজের জন্য। সেটা জুলাই মাসে মাঝামাঝি গেলেই আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি কথা দিয়েছি যে এটা নিয়ে আমি কিছু বলবো না, আমি সেই জন্য ডিটেলসে বলছি না। আর ২ নম্বর একটা কথা আপনাদের বলছি যে রাজনীতিতে কিন্তু অপোজিশনের জায়গা কোনো সময় খালি থাকে না। এই যে মমতা ব্যানার্জির যে মেন্টালিটি ছিল, সমস্ত কিছু শূন্য করে দেবো, বিরোধী শূন্য করে দেবো, আজকে মমতা ব্যানার্জি শূন্য হয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে যদি বিজেপি ভাবে যে তো মমতা ব্যানার্জি ফুটে গেছে, তৃণমূল উড়ে গেছে, সিপিএম এর এখনো গুছিয়ে উঠে আন্দোলন করতে করতে মোটামুটি 10 বছর লাগবে, কংগ্রেস তো পশ্চিমবঙ্গে কিছু নেই, সুতরাং সেই জায়গা থেকে আগামী 10-15 বছর আমাদের রাজ করা কেউ আটকাতে পারবে না। আবারও বলছি, মূর্খের স্বর্গে বাস করছে। গণতন্ত্র কোনো সময় বিরোধীদের জন্য শূন্যস্থান থাকে না। এই বিজেপি যদি লক্ষ্যভ্রষ্ট হয়, যেটা আমার বিশ্বাস কিছুতেই হবে না, যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব বা এখানকার রাজ্য নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর যে পরিমাণ ভরসা আমাদের আছে, কিছুতেই এই অন্যায় তারা হতে দেবেন না। কিন্তু আবারও বলছি, যদি বাই চান্স হয়, দেখবেন এখানে এই বিজেপির থেকেও কট্টর একটা বিজেপি তৈরি হবে এবং তারা এই বিজেপির যদি ভুল পথে চলে থাকা থাকে সেটাকে রিপ্লেস করে দেবে। সুতরাং কর্মীদের এখনই হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। দল সবে ক্ষমতায় এসছে, সরকারে সবে মন্ত্রিসভার বন্টন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অসাধারণ কাজ করছেন, 24 ঘন্টা ছুটে বেড়াচ্ছেন। তার উপর কিছুটা ভরসা রাখুন। জুলাইয়ের পর পরিস্থিতি অনেকটা চেঞ্জ হবে, এটা শুনছি। না হলে আবারও তো বলছি, যেভাবে এই রাজ্য থেকে সিপিএম এর বদমাইশি করার জায়গা থেকে সিপিএম কে সরিয়ে দিয়েছি, তৃণমূলের মতো একটা হারমাদ বাহিনীকে সরিয়ে দিয়েছি, সবাই মিলে সম্মিলিত আন্দোলন করলে যদি কোথাও ভুল ত্রুটি হয়, সেই যারা ভুল ত্রুটি করছে তাদেরকেও সরিয়ে দেওয়া যাবে। হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কোনো জায়গা নেই। বিজেপি হলো। বিজেপি হলেও হবে। মানুষ বা ভোটার কারুর দলদাস নাকি, কারুর কেনা গোলাম নাকি? অন্যায়টা অন্যায়, ভুলটা ভুল। মেরুদণ্ডটা সোজা ছিল, আছে, থাকবে। এবং এরকম মেরুদণ্ড সোজা রাখার লোক পশ্চিমবঙ্গে কম নেই। যদি থাকতো তাহলে এই তৃণমূলের মতো একটা জেহাদি বাহিনীকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করা যেত না। বিধায়কদের সইজাল কাণ্ডে একাধিকবার সিআইডি তলব করেছে তাকে, কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়েছেন। কখনো জানিয়েছেন তিনি অসুস্থ, কখনো জানিয়েছেন দলের কাজে তিনি দিল্লিতে। সিআইডির তলব এড়ানো নিয়ে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি নাকি বাঘের বাচ্চা। কালকেও উনি গেলেন না, আমরা দেখলাম সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গেল, ক্যামাক স্ট্রিট অফিসে হানা দিল। আবার অবশ্য কুণাল ঘোষ, মদন মিত্ররা বললেন যে সিআইডির এরকম ভাবে আকস্মিকতে আসাটা তারা অন্যভাবে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য দিল্লি গেছেন, কেন সিআইডি বিলম্ব করে এলো না? এর শেষ ঠিক কোথায়? 15ই সেপ্টেম্বর 2024 পুলিশ দিয়ে আপনার ঘরের দরজা ভাঙিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক। আজ কেমন লাগছে? পোয়েটিক জাস্টিস আর কি বলবো। তবে ওই বাঘের বাচ্চা টাচ্চা বলবেন না, লোকে আবার অন্যরকম মানে করে ফেলতে পারে। তো দেখুন, এটা তো একদিক থেকে ভালো লাগে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এইরকম করে বুটটা দিয়ে গলাটায় চিপে ধরার চেষ্টা করেছিল যে তুই কে বেটা, এত সাহস আমার বিরুদ্ধে মুখ খুলিস। কিন্তু আমি একটা জিনিসই জানতাম, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা ওরা করছে। আর সেই জন্য বারবার কোর্টে টেনে নিয়ে গেছি, আর মহামান্য আদালতের রায়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় মেরেছি ওই পিসি ভাইপোর গালে। আজকে দেখতে ভালো লাগছে যে যারা এই অত্যাচারটা করতো তারা নিজেরা সত্যি সত্যি অপরাধী হয়ে আজকে এই কনসিকুয়েন্স ফেস করছে। পাপ কারোর বাপকে তো ছাড়ে না, এটা তো হওয়ারই ছিল। এই কুণাল ঘোষ, মদন মিত্ররা বড় বড় বাতেলা মারছে। তো অভিষেক ব্যানার্জিকে যখন ডেকেছিল, অভিষেক ব্যানার্জি তো ফুটানি মারতো যে 5 পয়সার দুর্নীতি নাকি কেউ প্রমাণ করতে পারবে না। কেউ যদি প্রমাণ করতে পারে, ওই সব ইডি সিবিআই এর দরকার নেই, ফাঁসির মঞ্চ তৈরি করে দেবে, আমি নিজের গলায় গিয়ে ফাঁসির দড়িটা লাগিয়ে নেবো। তো সেই অভিষেক ব্যানার্জি এখন এরকম ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? জানতো না 8 তারিখ ওর ডাক আছে, ইন্টারোগেশন করা হবে? দিল্লি পালালো কেন 6 তারিখ? ওই মালটা তো 15 দিনের টাইম চেয়েছিল। আমার শরীর খারাপ হয়েছে সোনারপুরের নাটক করার পরে। তো যখন শরীর খারাপ হয়েছে, তুমি বিছানা থেকে উঠে ভবানী ভবন যেতে পারছো না,
আর তুমি যখনই তোমার দল ভেঙে যাচ্ছে পিসির বাড়িতে একদম ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে চলে আসছো। তুমি ছুটতে ছুটতে দিল্লি চলে যেতে পারছো। বড় বড় কথা যে সিআইডি কেন গেছে, বেশ করেছে গেছে। এই মালটা যা করেছে তো 3টে নোটিশ ফেল করেছে অ্যাজ পার ল। এরপর তো অভিষেক ব্যানার্জি কোমরে দড়ি পরিয়ে হির হির করে টানতে টানতে নিয়ে যাওয়া উচিত। আগে অ্যারেস্ট হবে, তারপর অন্য কোনো কথা হবে। আর আরেকটা দেখুন, এদের যে বড় বড় ফুটানির কথা এই অভিষেক ব্যানার্জি কি বলতো, যে এই বিচারপতিদের একাংশ তারা বিজেপি, এদের যে রায়ের কপি বিজেপির অফিস থেকে লিখে দেওয়া হয়, এইসব বিচারের কোনো দরকার নেই, মাথার ঠিক এইখানটাই এনকাউন্টার করা উচিত, বলতো না ফুটানিবাজ নেতা। তো সেই অভিষেক ব্যানার্জি আজকে ফুটানি কোথায় গেল? আজকে সেই মহামান্য বিচারপতিদের গিয়ে হাতে পায়ে ধরতে হচ্ছে, হুজুর আমাকে বাঁচান, আমাকে যেন গ্রেপ্তার না করে। আরে ভাই, তুই যদি কোনো অন্যায় না করে থাকিস তোকে গ্রেপ্তার করবে কেন রে ভাই? ছেঁচোর মেলা একটা, তুইও খুব ভালো করে জানিস পাড়ার পেঁচো মস্তানের থেকেও বেশি তোর অকাত নেই। সুতরাং সেই জায়গা থেকে এখন গিয়ে বাঁচতে হচ্ছে, দিল্লিতে গিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে যাতে অ্যারেস্ট করা না হয়। সুতরাং পাপ অনেক করেছে। এবং আবারও বলছি যে মমতা ব্যানার্জি তো না হয় ঠিক আছে, কিন্তু এই মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে। আর অভিষেক ব্যানার্জি বয়স অল্প, কিন্তু জীবনের বাকি সময়টা জেলে কাটাতে হবে। যা যা কবে হতে পারে বলে আপনার স্পেকুলেশন? এইটা তো মুশকিল কথা, আমি তো হাওড়া ব্রিজে ওই তোতা পাখি নিয়ে বসে থাকি না। কিন্তু যেটা পরিবেশ পরিস্থিতি বলছে, আপনি দেখুন না, সাইবার ক্রাইম কাণ্ড রয়েছে, বিধাননগর থানা খুঁজছে, সিআইডি ফেক কাণ্ডে খুঁজছে, মিনিমাম 10 বছরের জেল। ইডি ওর যে সম্পত্তি অ্যাটাচ করেছিল সেই কালীঘাটের কাকু, গলার ওই ভয়েস স্যাম্পল টেস্টিং করতে দেবে না, মাননীয়া অমৃতা সিনহা না থাকলে আমরা যেটা করতে পারতাম না, সেটা থেকে ইডি নোটিশ করে দিয়েছে। আবার তখন শুনছি মদ কেলেঙ্কারি। আর তার বাইরে গরু পাথর বালি কিচ্ছু ছাড়েনি, সবগুলো খেয়েছে। তো এত যে খেয়েছে এগুলো তো বদহজম হয়ে গেছে, এক এক করে তো বেরোবে। এক একটা কেসে যদি মিনিমাম 5 বছর 6 বছর করেও জেল হয়, আপনি কাউন্ট করতে থাকুন না, অন্তত খুব কম করে 15-20টা কেস আছে। তাহলে মানে অভিষেক ব্যানার্জি ঢুকবে, আর যে বেরোবে সে আর অভিষেক ব্যানার্জি নয়, ঈশ্বর অভিষেক ব্যানার্জি হয়ে যাবে, তার বাইরে কি আছে। এবং আপনাকে আরেকটা কথা বলে দিই, আজকে এতদিন আমি বলিনি, অভিষেক ব্যানার্জির এই যে ইডি সিবিআই সব মামলাগুলো আছে না, তো সেই মামলার কেস ডায়েরি দেখেছেন এমন একজন, আমি নাম নেব না, কারণ নাম নেওয়া সম্ভব নয়, তিনি আমাকে বলেছিলেন, এবং এটা আজ থেকে ধরুন 1.5 পৌনে 2 বছর আগে বলেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করা হচ্ছে বুঝছি না। অভিষেক ব্যানার্জিকে ইডি বা সিবিআই একদিন ডাকতে পারে, যে ভাই তুই এখানে আয়, এসে বস টেবিলে, আমি পরপর পরপর এই 8টা কেস সাজিয়ে দিলাম, তুই চুজ কর কোনটাতে তোকে প্রথমে তুলবো, কোনটাতে তুলবো নয়, কোনটাতে প্রথমে তুলবো, তারপর তুই চুজ কর সেকেন্ড কোনটাতে তুলবো। মানে পরপর ওই 8টা কেসে ওকে ঢোকানোর মতো জায়গা হয়ে বসেই আছে। সুতরাং সেটা ভোটের আগে, এবং সেটাই 1.5 পৌনে 2 বছরে আরো ফেরেববাজি কত বেড়েছে। শুভেন্দু দত্ত মাঝে মাঝেই বলেন এই লটারি কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, ওই কেলেঙ্কারি। সুতরাং আবারও বলছি, মালটা একবার জেলে ঢুকলে আর বেরোবে না, সেটা খুব ভালো করে জানে। সেই জন্য এখনো এইসব করে বেড়াবার চেষ্টা করছে, লাভ হবে না।